সুপ্রিয় দেশ ও প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরগাহ ইউনিয়নের আমার নিজ গ্রাম সোনারুয়াতে। তো আমি আমার একেবারে বাড়ির কাছে, আমার বাড়ির পশ্চিম পাশে অবস্থান করছি। সন্ধ্যার পূর্বক্ষণ। আমার বাড়ির আশেপাশে একটু হাঁটাহাঁটি করব। আপনারা আমার পাশে থাকুন এবং কমেন্টস করুন কে কোথা থেকে দেখছেন এবং পরিচয়টা দেন। সন্ধ্যার পূর্বক্ষণে চলে আসলাম লাইভে, পাশে থাকুন। চলে যাচ্ছে আমার ধান ক্ষেতের দিকে। এটা হচ্ছে আমার একটা আম চারা। এটা হলো কাটিমন, থাই কাটিমন 12 মাসি আম। অত্যন্ত সুস্বাদু মিষ্টি আম। আমরুপালি আমের চেয়েও TSS এটার বেশি, অর্থাৎ মিষ্টতা বেশি, আঁশ একেবারেই নেই। সেক্ষেত্রে 12 মাসি আমের মধ্যে আপনারা 1 নম্বর চয়েসে রাখতে পারেন থাই 12 মাসি কাটিমন আম। এখানে একটা নারিকেল গাছ লাগিয়েছি, ভিয়েতনামি নারিকেল। চারাটা কিনেছিলাম 1000 টাকা দিয়ে। নার্সারির লোকরা বলেছিল 3 বছরের মধ্যে নাকি নারিকেল ধরে, এবং ইউটিউবের বিভিন্ন ভিডিওতে যা দেখেছি যে ভিয়েতনামি নারিকেল মানে প্রচুর ধরে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন একটা থাই জাম্বুরা। এই দেখেন, জাম্বুরা বড় হতে চলেছে। এটা হচ্ছে 12 মাসি সজিনা গাছ। প্রচুর ফুল ধরেছিল, প্রচণ্ড খরায় সব ঝরে পড়ে গেছে। অবশ্য গত পরশুদিন দিবাগত রাতে আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ স্বস্তির বৃষ্টি হয়েছে। তবে মাটি এত বেশি শুকনো ছিল, মানে প্রচুর বৃষ্টি হওয়া সত্ত্বেও এখনও যেন মাটি ওই রকম ভিজে নাই। তো এটা হচ্ছে আমার ধান ক্ষেত। এখনো বের হয়ে শেষ হয় নাই ধানের শীষগুলো। কিছু কিছু জায়গায় মোটামুটি ভালো বের হয়েছে। আর এইদিকে দেখেন এখনো পুরা ধানের শীষগুলি বের হয়নি। এটা হচ্ছে, এই ধানটা হচ্ছে 102 উচ্চ ফলনশীল ধান। এটা হচ্ছে 29 ধানের বিকল্প। তবে আমি যেটা লক্ষ্য করলাম, ধানের শীষটা বেশ লম্বা, কিন্তু সে অনুযায়ী ধানের গাঁথুনি কিন্তু পাতলা। তো এই ধান ক্ষেতটার পরের ওই অংশটুকু, ওইটা অবশ্য রড মিনিকেট। আমি আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাব, আপনারা পাশে থাকুন। বিকেলবেলায় এমনিতে একটু ঘোরাফেরা করতেছি, সেই সুবাদে আপনাদের সামনে একটু লাইভে আসা আর কি। তো যে যেখান থেকে দেখছেন, ইতিমধ্যে 2 জন ওয়াচিংয়ে দেখতেছি, কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না। একটু কমেন্টস করেন। কিন্তু আমি এখন ওই পাশের ধান ক্ষেতটা চলে যাব। ওটা হচ্ছে রড মিনিকেট। আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কামিনী ফুল। যেটা কামিনী ফুলের গাছ। ইতিমধ্যে আকরাম হোসেন ভাই দেখতেছে। আসসালামু আলাইকুম।
কেমন আছেন? আকরাম হোসেন ভাই। এটা হচ্ছে আমাদের লটকন গাছ। এবছর লটকন খরার কারণে সব ঝরে পড়ে গেছে, হালকা কিছু লটকন দেখা যাচ্ছে। অবশ্য গত বছর বেশ ধরেছিল এই গাছটাতে। তো আমি আমার ওই রড মিনিকেট ধান খেতার কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ইতিমধ্যে ভাতিজা শাহিন দেখতেছে। আসসালামু আলাইকুম শাহিন, কি অবস্থা, কেমন আছো? লোকমান সাহেব দেখতেছে। আসসালামু আলাইকুম লোকমান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি যেই মুহূর্তে লাইভে আসছি একেবারে সন্ধ্যার পূর্বক্ষণ। পাখিরা ইতিমধ্যে তাদের স্ব নীড়ে ফিরে যেতে শুরু করছে। এমনই এক মুহূর্তে আপনাদের সামনে লাইভে চলে আসা। এটা হচ্ছে রড মিনিকেট, আর ওই পাশেরটা হচ্ছে 102। ওইটা শেষ একটু লম্বা, কিন্তু দানের গাঁথনি একেবারে পাতলা। আর এইটা রড মিনিকেট শীষ খাটো, কিন্তু দানের গাঁথনি অনেক ঘন এবং দানের ছড়াটা বেশ প্রশস্ত। মানে এটাতে প্রায় একই শেষে 350 দান, আর ওইটাতে আরও 100 কম, 250-এর মতো, 102 যেটা। তো বুঝতেই পারছেন এটা শেষ যদিও খাটো, তারপরও এটার ফলন বেশি হবে। যেখানে ওই 102-এর মধ্যে প্রতি শেষে 250টা দান রয়েছে, আর এখানে রয়েছে 350-র মতো। তো আমাদের বাড়ির পশ্চিম পাশে আমার ভাতিজা খলিল হুজুর একটা ধান ক্ষেত করেছে 108। ওইটার প্রতি শেষে দানের সংখ্যা হলো 450-র ওপরে। তাইলে যা বোঝা যাচ্ছে যে দানের জাতের মধ্যে সর্বোচ্চ ফলনশীল দান হচ্ছে এই মুহূর্তে 108 দান। তো আব্দুল্লাহ নিহাল দেখতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বিকালবেলা একটু হাঁটাহাঁটি করতেছি, আপনারা দেখতে থাকুন। বিশেষ করে যারা দেশের বাইরে রয়েছেন তাদের কাছে নিজের জন্মভূমিকে দেখলে আশা করি ভালো লাগবে। এখানে একটা ধান ক্ষেত, এটা শেষ দিক দিয়ে আমি আমার বাড়ি থেকে একটু দূরে পূর্ব পাশে চলে এসেছি। এখানে ইতিমধ্যে আপনারা দেখেছেন একটা 12 ফিট প্রশস্ত পাকা রাস্তার কার্যক্রম চলছে। এই যে রাস্তাটা, এটা এই এলাকার জন্য খুবই সুখবর। প্রত্যন্ত গ্রামের ভিতর দিয়ে এক চমৎকার অসাধারণ রাস্তা হতে চলছে, যা রিয়েলি অ্যামাজিং, বিস্ময়কর। এই রাস্তাটি একেবারে লতা পাতা বাজার একেবারে টোক রাস্তার সাথে সংযোগ হয়ে গেছে দক্ষিণ দিকে। সামনে মুস্তাদিন মাস্টার সাহেবের বাড়ি, এর পূর্ব দিক দিয়ে মরহুম আফতাবউদ্দিন মাস্টার বাড়ি, পূর্ব দিক দিয়ে সোনারুয়া তরগাঁও, উত্তর পাড়া ব্যাপারী বাড়ির মজিবুর রহমান ব্যাপারী বাড়ির পাশ দিয়ে একেবারে নাজির বেহারির বাড়ির পাশ দিয়ে লতা পাতা চলে গেছে, যেটা আমি পূর্বের অনেক ভিডিওতে বলেছি। আর এই পাশে উত্তরে চলে গেছে সোনারা উত্তরপাড়া মাঝি বাড়ি হয়ে, সদু মেম্বারের বাড়ি হয়ে, একসময়ের হাসানিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল স্যারের বাড়ি হয়ে একেবারে নদীর পাড়ে বাগিয়া মধ্যপাড়া জামে মসজিদের সাথে
নদীর পাড়ের পাকা রাস্তার সাথে সংযোগ হয়েছে এবং নদীর পাড়ের পাকা রাস্তাটি একেবারে রায়েত বাজার পর্যন্ত পাকার কাজ চলছে। কিছুদিনের মধ্যে এটা শেষ হয়ে যাবে। সব মিলে আমাদের যোগাযোগ ব্যবস্থার একটা ব্যাপক উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মরহুম মুস্তাউদ্দিন মাস্টার সাহেবের বাড়ি কবরস্থান। এখানে ওনার এক মেয়ে এবং ওনার সহধর্মিনীর কবর এখানে রয়েছে। এই ফ্যামিলিতে বলতে গেলে একমাত্র ছেলে মোখলেসুর রহমান সজীব সুদূর লন্ডন প্রবাসী রয়েছে। এগুলি হচ্ছে সজীবদের জায়গা। এখানে লেবুর বাগান রয়েছে, পাশাপাশি বড়ই গাছও আছে। এই পাশেও লেবু প্লাস বড়ই গাছ। তো আমি আস্তে আস্তে তাদের বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির পূর্ব পাশ দিয়ে। রায়ান ব্যাপারী দেখতেছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন মরহুম মাহমুদ আলী সাহেবের ছোট ছেলে সজীব নতুন একটা বাড়ি করতেছে। কিছুদিনের মধ্যে হয়তো বা ছাদ ফেরানো হবে। এটা হচ্ছে লন্ডন প্রবাসী মোখলেসুর রহমান সজীবের বাড়ি। আর একটু সামনে যাব, সন্ধ্যার পূর্বক্ষণ। বেশিক্ষণ দেরি করব না, আবার বাড়ির দিকে ব্যাক করব। ওই যে সামনে দেখতে পাচ্ছেন শাহিনুল আলম রিপন, মরহুম আফতাবউদ্দিন মাস্টার সাহেবের বাড়ি এটা। শাহিনুল আলম রিপন হচ্ছে ওনার বড় ছেলে না, দ্বিতীয় ছেলে। কিছুদিন আগে ওনার বড় ছেলে শামসুল আলম বিটু না ফেরার দেশে চলে গেছে। সত্যি শামসুল আলম বিটু ছাড়া এই বাড়িটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে, একেবারে শূন্য মনে হচ্ছে। রব্বুল আলামিন আমার ভাতিজা শামসুল আলম রিপনকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, এই দোয়াই করছি। রিপন নাকি? রিপন, ওয়ালাইকুম সালাম। যাইতেছ নাকি? আসছিল কখন? ও, তোমার এই কাজ তো মোটামুটি শেষ না? বৃষ্টি পড়লে জানি কোন অবস্থা হয়। আচ্ছা, এটা কি এই যে মনে করো ওয়ালের এই পাশে যে বাদ রাখছো, এমন ঠিকই মনে হয় যে এটা আরেকটু বেশি রাখলে ভালো হইতো? এর থেকে সিরে কে বালি তো, কিন্তু এর থেকে সিরে কে তো এটা আর জায়গা নাই, ছোট পুকুর তো, আর বেশি রাখলে তো পুকুরের ইয়েই খেয়ে যায়, জায়গায় শূন্য জায়গা। তো এমনি মোটামুটি ধরেন এমনি একটা সহজে ভাঙিয়ে দেবো গাছ মনে হচ্ছে না। এটার মধ্যে আবার তোমাদের বাড়িটা তো আসলে একেবারে ফাঁকা লাগে। হ্যাঁ, বাড়ি তো অনেক ফাঁকা। বাপের বড় ছেলে নাই, তুমি তো দ্বিতীয় না? ও লাইফে আসছিলাম না। হ্যাঁ, বিকালবেলা ঘোরাঘুরি করতেছি আর কি। আমি লাইভ তো দেখি সবসময়। না, লাইভে বেশি আসা হয় না। তাহলে একটা গার্ড বানাইবা না? গার্ড তো বানাইতে চেয়েছিলাম, মানে তো গার্ড ব্যাপারে যে কি এদিকে তো টাকা পয়সার একটু ঝামেলায় কইরা গার্ড আর ইয়ে করতে চেয়েছি না।
এবার কি করবো এটা মিস্ত্রি নিয়ে একটু পরামর্শ করুন। গাড়টা বানাইতেছি সেদিকে দিকলা পাবে কোন দিকে? যেন এনা সারা ডগ হইতো না। আমি তাই ভাবতেছিলাম যে এদিকে বানাইতে। গাড়টা বানাইলে ইন্দা বানাইতে দিকলা সারা গাছ সুন্দর আমি একদম দুনিয়া আসলে ক্ষণস্থায়ী, তারপরও আমরা কত স্বপ্ন দেখি, তাই না? স্বপ্ন যাক এটা আব্বার স্মৃতি ইয়ে করলাম আর কি, রিপেয়ারিং করলাম। তো ইয়ে করো, মানে আসলে আমাদের হয় কি, অনেকেই পুকুর দেয় কিন্তু পুকুরের মাছের পিছনে যে ধরনের পুঁজি খরচ করা দরকার এটা হয়ে ওঠে না। না আর মাছ আমরা একটু বেশি ছেড়ে লাই, এটা হলো আরেক সমস্যা। মানে কৃষি অফিসারের পরামর্শ নিয়ে যত মানে কী ধরনের মাছ ছাড়া যায় বা ছাড়তে পারো। না আমি এটা চাইতেছি একটু উন্নতভাবে ইয়ে করার জন্য, পানিটা নিয়ে যাতে পরিষ্কার থাকে আর ওই খাদ্য টাদ্য ওইভাবে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। ও এবার যে তোমাদের ধান খাত করা হয়েছে না, বাগে টাগে দিয়ে যেটা না, এখন পুকুরটা সুন্দর লাগবে। এমনকি এ চারপাশে কোনো গাছ টাছ লাগাইবার প্ল্যান আছে? পুকুরের চারপাশে গাছ লাগাবো না, এমনি এই পেঁপে গাছ অথবা কলা গাছ লাগাবো, কিন্তু বড় কোনো গাছ লাগাইলে পুকুরের দেয়াল ভাঙ্গিয়া লিয়া পড়ে। কোনো ফুলের গাছ লাগাইতে পারো নাকি? ফুলের গাছ লাগাইলে এমন কোনো ফুলের গাছ আছে না যেগুলি স্থায়ীভাবে থাকে? পাতাবাহার জাতীয় গাছ তিনটা সাইডটা লাগাই দিলে সুন্দর দেখা যায়। এখানে কতটুকু জায়গা হবে? জায়গা হয়ে যাবো অনেকখানি, 1 বিঘার মতো। 1 বিঘার বেশি হবে না বোধ হয়? না না বেশি, 1 বিঘার বেশি হবে না, 1 বিঘা তো 1 বিঘায় তো মোটামুটি বড় কম হয় না, বেলা বড়ই মনে হইতেছে। একটু সাইজ করছি, একটু ভালো লাগে লাগছে। হ্যাঁ, আজকে অন্যরকমই লাগতেছে। পাটটা সুন্দর করছি, পাটটা দেখুন। নাজমুল ভাই আসসালামু আলাইকুম। আসলে রড মিনিকের ধান মনে হইতেছে ভালো ফলন হবে, তবে এগুলির একটা সমস্যা হচ্ছে ইঁদুরের আক্রমণটা বেশি হয়। তারপরেও ইঁদুর দমনের জন্য যত ধরনের প্রক্রিয়া রয়েছে সব করা হয়েছে, সেই কারণে ইঁদুর আক্রমণ করতে পারে নাই। নাজমুল ভাই কি বাড়িতে না চলে গেছেন? পাটটা সুন্দর করে বানছি। হ্যাঁ, এখন খুব সুন্দর লাগতেছে। এখন তো এই পাশে তো আর পার ভাঙার সম্ভাবনা কম, তাই না? ভাঙে তো সাধারণত পুকুরের দিকে। এটা আর ভাঙবো, এটা তো ওয়াল দিয়ে দিচ্ছি না, এটা তো পানি ভর্তি থাকবে। ওই পাশে যখন ফাইটে গেল আমার মনটাই খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, মোটামুটি একটা ইয়া হয়েছে না? মোটামুটি একটা ইয়ে হয়েছে, মানে গাছ গুছ লাগাইলে পাটটা সুন্দরই থাকবে। এটার মধ্যে সুন্দর করে আসছি না, এই ঘর তোর বানাইলে খারাপ লাগছে। আল্লাহ আল্লাহ। এমনিতে আমাদের এই বাড়ির এই সাইড সুন্দর, খারাপ না। তোমার আম্মার শরীরের অবস্থা কি? আমার শরীরের অবস্থা আছে মোটামুটি। তোমার আম্মা তো আসলে নিজের ছেলেটারও দেখতে পারলো না। সবজিগুলার গাছ লাগাইলে কি নিয়ে? হ্যাঁ, ভালোই হবে। আগলা মাটি তো কলা গাছই লাগাইতে পারো। কলা গাছ কি মাটি ধরে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখে না আর ক্ষতি হয়, এটা জানো? ক্ষতি হয়, ক্ষতি হয়। কলা গাছ মাটি নরম করে লাগে। আমি কলা গাছ এই পাশে লাগাই, এই পাশে লাগাই, এই পাশে পেঁপে সারা লাগাই দিই। রাস্তা হয়েছে কি শামসুল আলম বিটুর ব্যাপারে কোনো অনুভূতি প্রকাশ করবা? অনুভূতি প্রকাশ করা যাইব, একদম দিয়ে লিখছে মাগ দিবে। চলে যা। শামসুল আলম বিটু এবং আমি রিপন, আমরা একদম মানে পাশাপাশি, মানে একদম অল্প সময়ের ডিফারেন্স আমাদের জন্ম, মানে 1 বছর লাগালাগি আর কি একেবারে। আমরা দুইজনে একসাথে ছোটবেলায় এক ক্লাসেই পড়ছি,
তারপর সবসময় খেলাধুলা এমনি এমনি নানানভাবে ভাই বড় ভাই আপন ভাই হলো মানে বন্ধুর মতোই চলাফেরা ছিল। তারপর আমার আব্বার কি শিক্ষক ছিল, আব্বা মারা গেছে যে 20-22 বছর। তোমরা দুইজন হাসানি পড়তা বোধ হয় নাকি? না, আমি সোনারি স্কুলে পড়ছি ক্লাস 3 পর্যন্ত, পরে আব্বা ক্লাস 3-তে উঠার পর ইয়াতে নিয়ে গেছে, হাসানি স্কুলে নিয়ে ও গেছে। আচ্ছা, দুইটা মিলাই পড়ছো। হ্যাঁ, সোনারা প্রাইমারিতে 1-2 পাস করে 3-তে ভর্তি হয়েছি, পরে নিয়ে গেছিল হাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আর আমার ভাই বাড়িতে সবসময় বাড়ি দেখাশোনা করতো আমাদের, মানে এটা একটা বিরাটভাবে মানে মানে শূন্যতা লাগে এখন, এই বাই নাই, এটা মানে একটু মানতে কষ্ট হচ্ছে। তোমার বড় ভাইয়ের সাথে শেষ কি কথা হয়েছিল মনে পড়ে? বড় ভাই হাসপাতালে যখন ছিল, শেষ কথা ছিল খুব বেদনাদায়ক। উনি যাওয়ার পর বলছিল যে আমাকে কেন রাখছো হাসপাতাল, আমি তো আমার জায়গায় চলে যাব। তখন আমার 22টা বড় ভাইয়ের ছেলে বলছে যে আব্বু মাথা কাজ করে না, চাচু এটা নিয়ে চিন্তা করো না। পরে আমি একটু মন খারাপ হয়ে গেছে যে ভাই এই কথা কইল যে আমার জায়গায় আমি চলে যাব। পরে আবার কিছুক্ষণ পরে বলল কি যে আমাদের বাড়ির রাস্তাটা কি শেষ হয়ে গেছে করা? আমি বলছি না, রাস্তা তো আগের বাতেই আছে, রাস্তা বৃষ্টির জন্য করতে পারেনি, রাস্তার কাজ বৃষ্টি হইলে করবো। পরে আমি তো রাস্তাটা দেখবো না। এটা একটা অন্যরকম লাগছে আমার কাছে। আমার এটা খেয়াল হয় রাস্তার বিষয়টা, রাস্তাটা দেখলে বিটুর কথাটা মনে হয়। তো রাস্তাটাও তার দেখার খুব বিরাট আগ্রহ ছিল, বলছে তো রাস্তা, তার মন বোধে জানছে যে আর থাকবে না পৃথিবীতে। এটাও আমার সাথে বলছে যে আমি তার রাস্তাটা দেখবো। পরে আবার শেষ মুহূর্তে আসার পূর্ব মুহূর্তে বলছে যে সবাই মিললে একখানা থাকতে চলল, এটাই শেষ কথা। যাই হোক, আমরা সবাই দোয়া করি বাতিজার জন্য, আল্লাহ যেন পরপারে ভালো রাখে। দোয়া করি সবাই। তো রিপন চলে গেলাম, সন্ধ্যা হয়ে গেছে, নামাজ পড়তে হবে। নামাজ পড়বো। তো এই রাস্তা শেষ হইতে কিরকম সময় লাগতে পারে? এই 2 মাসের মধ্যে শেষ করে ফেলবো। তাই? তো বৃষ্টিটা পড়াতে রাস্তার একটু উপকার হবে, তাই না? বৃষ্টি না পড়লে রাস্তা থাকবো না, বৃষ্টি হইলে রাস্তা মজবুত হইব। এবং বৃষ্টিটা তোমাদের তো রাস্তার অভিজ্ঞতা আছে, বৃষ্টিটা আরো হওয়ার পর যদি রাস্তার এই ইয়েটা করতো তাহলে আরো ভালো হতো। নাহলে তো এই যে বালুর বোধহয় একটা গ্যাপ থাকে না, ঠিক মতো থাকে, আবার নিচে ইয়ে হয় না, ফাঁকা থাকে। ফাঁকা থাকলে পরবর্তীতে ডেবে যেতে পারে রাস্তা। আর এর একটা কম্পিটিশনের ব্যাপার আছে, এটা আপনার ইঞ্জিনিয়ার অফিস থেকে এটার মধ্যে ডিসিবি মারে, এই ডিসিবি ধারণ করার মতো ক্ষমতা থাকতেই পুরো রাস্তা। আচ্ছা, এখন তো খোয়া দিব, তার ওর আবার পাথর দিব, এলি তো কাজ নাকি? এখন ডাইরেক্ট 8 ইঞ্চি পরিমাণ খোয়া দিব, খোয়ার পর খোয়া ডইলা তারপর এটারে কাটিং। তাহলে মূল পাকা কি 8 ফিট হতে যাচ্ছে এরকম নাকি? দুই পাশে দেখলাম মূল হইতেছে 10 ফিট, এই কিছু উপরে 10 ফিটের কিছু উপরে, আর দুই সাইডে 1 ফিট 1 ফিট করে। আচ্ছা, দুই পাশে দেখছি এর দিতেছে, আমি কালকে গেছিলাম এদিকে। যাই তাহলে, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ কথা বলছিলাম মরহুম আফতাবউদ্দিন মাস্টার সাহেবের দ্বিতীয় ছেলে শায়নুল আলম রিপন। একেবারে মাগরিবের আজান পড়ে গেছে, তাই দেরি করছি না, দ্রুত বাড়িতে যাব, মাগরিবের নামাজটা আদায় করব। আমাদের মসজিদও ইতিমধ্যে আজান দেওয়া শুরু হয়ে গেছে। অমিত হাসান কে তুমি বলো তো? আমার ছাত্র অমিত হাসান কিনা, একটু পরিচয় দাও। আসসালামু আলাইকুম, অমিত হাসান, আশা করি ভালো আছো। রফিকুল ইসলাম কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনাকে তো চিনি আমি, সম্ভবত বন্দে বাড়ির রফিকুল ইসলাম ভাই। যিনি সমাজের মোটামুটি নেতৃত্বের অবস্থানে আছেন,
সমাজের নেতা আসলে খুব কমই হয়। সমাজটারে ড্রাইভিং করার মতো যোগ্যতা সম্পন্ন লোকের আমাদের দেশে যথেষ্ট অভাব রয়েছে। কিন্তু আমাদের দেশের সমস্যাটা হচ্ছে যাদেরকে আল্লাহ সমাজের ড্রাইভের যোগ্যতা দিয়েছেন, নেতৃত্বের যোগ্যতা দিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রেই কেন জানি তাদের মধ্যে সততার ঘাটতি থেকে যায়। ইতিমধ্যে আজান শেষ হলো আমাদের মসজিদে। তো যে কথা বলতেছিলাম, আমাদের সমাজে সবচেয়ে সমস্যাটা হলো আমাদের সমাজে তো সৎ লোক রয়েছে কম হইল, কিন্তু সৎ লোকদের মধ্যে অধিকাংশেরই সমাজের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা কেন জানি কম। আর যাদের মধ্যে আল্লাহ যোগ্যতা দিয়েছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে সততার অভাব রয়েছে, যার ফলে যোগ্যতার সাথে অসৎ যোগ্য লোকগুলি যোগ্যতার সাথে মানুষকে বিভ্রান্ত করে, বক্তৃতার মঞ্চে দেশপ্রেমের বুলি ছড়ায়, কিন্তু বাস্তবে দেখা যায় জনগণের সম্পদ লুণ্ঠন করতে দ্বিধাবোধ করে না। আমাদের এই দেশটা, দেশের বড় বড় যে দলগুলো রয়েছে তাদের কর্মকাণ্ডে মানুষ সত্যিকারই হতাশ। জানি না দেশের মানুষের কবে হুঁশ ফিরে আসবে, এ দেশটা কে ড্রাইভ করবে। মানুষ এখন হতাশ। বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমার ছেলে কপাসে গেছিল, বাড়িতে যাচ্ছে। বাতিজা আরিফ দেখতেছে। আসসালামু আলাইকুম। মাগরিবের পূর্ব লগ্ন। আর কথা বাড়াচ্ছি না, কথা হবে অন্য কোনো এক লাইভে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। শেষ করছি আমি মঞ্জুরুল হক খোকন, সোনারুয়া, তোরগাঁও, কাপাসিয়া, গাজীপুর থেকে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।